রাজনীতি কি বৈচিত্র্যময়, কার্যত এই মুহূর্তে দাঁড়িয়ে রাজনীতি যেভাবে বৈচিত্র্যময় হয়ে উঠেছে, আমাদের মাথায় ঢুকছে না। দেখা যাচ্ছে তিন সাংসদ, যে আমরা প্রত্যেকেই জানি যে 24 তারিখে সাংসদ নির্বাচন, রাজ্যসভার নির্বাচন, এই যে তিন সাংসদ তৃণমূল কংগ্রেসের পদত্যাগ করেছিলেন তারা, তাদেরকে পুনরায় আর একজন সাংসদ কার্যত নির্বাচন হবে, এই রকম বিষয় যখন আমরা জানতে পারি, তখন কারা এই সাংসদ হবেন, রাজ্যসভায় কারা যাবেন বিজেপির হয়ে, সেটা আমরা ভাবছিলাম। সেই মুহূর্তে দেখে আমরা যে অঙ্ক দেখছিলাম যে কেন হঠাৎ করে পদত্যাগ করলেন সুখেন্দু শেখর রায়রা, তখন মনে হচ্ছিল যে এরাই কি আবার যাবে, সেই ইনারাই কি তৃণমূল কংগ্রেসে যোগ দেবে। আরেকটা বিষয়, ইউসুফ পাঠানকে আজকে নবান্নয় যেতে দেখা গেল, কি হচ্ছে বিষয়টা আমরা বোঝার চেষ্টা করবো। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী। স্যার, কি বলবেন? দেখো, আমি যে বিশ্লেষণটা দিব সেটা তোমার দর্শকদের কেমন লাগবে জানি না। ভারতবর্ষে দুটো বিচারধারা চলছিল। এই সুখেন্দু শেখর রায়, ইনারা কংগ্রেসের যে বিচারধারা, ইনারা গান্ধীজির যে বিচারধারা, এবং ইনারা বিশ্বাস করেন বহুত্ববাদে, সেকুলারিজমে, ধর্মনিরপেক্ষতায়। এবং বছরকে বছর কংগ্রেসের রাজনীতি সুখেন্দু শেখর রায়, তার বাবা স্বাধীনতা সংগ্রামী, তিনি করেছেন। প্রণব মুখার্জির খুব কাছের মানুষ ছিলেন। প্রণব মুখার্জির পরামর্শ মতনই বা তার অনুমতি নিয়েই তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। দেখো, তৃণমূল কংগ্রেসও আনুষ্ঠানিকভাবে যদি বলো গান্ধীবাদী দল, কংগ্রেসের ভাবধারায় বিশ্বাসী দল এবং বহুত্ববাদে বিশ্বাসী দল। অন্তত আনুষ্ঠানিকভাবে বহুত্ববাদের কথা তারা বলেন এবং গান্ধীবাদের কথা তারা বলেন, এবং সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতার কথা বলেন। আর সুখেন্দু শেখর রায় যে দলে জয়েন করলেন, সেই দল হিন্দু জাতীয়তাবাদে বিশ্বাস করে। এই দল গান্ধীজির থেকেও, বীর সাভারকার থেকে শুরু করে গোলারকার, শ্যামাপ্রসাদ মুখার্জির ভাবধারায় বিশ্বাসী দল। সেকুলারিজমের পরিবর্তে হিন্দু জাতীয়তাবাদী ভাবনা দিয়ে দেশকে গড়তে চান, রাষ্ট্রবাদী দল এরা, বিজেপি। ফলে আমি শুধু ভাবছি এই ফল আউটটা কি। এবং সুস্মিতা দেব, যার বাবা ছিলেন সন্তোষ মোহন দেব, তিনিও কংগ্রেসের বিচারধারায় বিশ্বাসী মানুষ ছিলেন। যে দিন যত যাচ্ছে গান্ধীবাদী দর্শনের তত পতন ঘটছে, দিন যত যাচ্ছে তত উদার লেফট লিবারাল যারা, উদার বামপন্থী ভাবনায় বিশ্বাসী মানুষ যারা, তাদের বিচারধারার পতন ঘটছে, ডিক্লাইন করছে। সেকুলারিজম ক্রমশ ডিক্লাইন করছে। অন্যদিকে তাদের এই যোগদানের মধ্য দিয়ে প্রমাণিত হয় হিন্দু জাতীয়তাবাদী ভাবনা এই মুহূর্তে প্রবল ভাবনা, যেই ভাবনাতে বহু পুরনো কংগ্রেসি লেফট লিবারাল মনের মানুষও বিজেপিতে যোগদান করছেন। যে বিজেপি সেকুলারিজমের পরিবর্তে হিন্দু রাষ্ট্রবাদে বিশ্বাসী একটি দল। তাহলে হিন্দু রাষ্ট্রবাদী দর্শনের বিশ্বাসী একটি দলের ক্রমশ প্রাধান্য তৈরি হচ্ছে এদেশে। আর একদম। ধর্মনিরপেক্ষ, ধর্মনিরপেক্ষ গান্ধী নেহেরু ভাবনায় পরিচালিত কংগ্রেস দল বা তার সহযোগী ভাবনায় চলা দলগুলো, তৃণমূল কংগ্রেস, তারা ক্রমশ পিছিয়ে যাচ্ছে। ফলে আদর্শগত জায়গা থেকে আমি এটা দেখতে চাই, কারণ সুখেন্দু শেখর রায়ের যোগদানটা কেবলমাত্র একজন এমপি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করছে তা নয়। একজন এমন ব্যক্তি তো যোগদান করছেন যার পুরনো লেগেসি আছে, যারা ধর্মনিরপেক্ষ ভাবনায় বিশ্বাস করতেন মনে প্রাণে সেদিন পর্যন্ত। তাহলে কি ঘটলো? ধর্মনিরপেক্ষতার পরিবর্তে তারা হিন্দু রাষ্ট্রবাদী বিজেপিতে যোগদান করলেন।
স্যার, আপনি যে একইভাবে মতাদর্শের কথা বলছেন, হ্যাঁ, আপনি যে মতাদর্শ বলছেন, এত কিছু বলছেন, আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই মতাদর্শ বলে জিনিস কিছু আছে স্যার? আর কিছু অবশিষ্ট আছে বলে আপনার মনে হচ্ছে? এত কিছু ভেবে এটা শুধু চিনতে ওনারা গেছেন, না নিজেদেরকে বাঁচাতে গেছেন? এতদিন তৃণমূল কংগ্রেসে ছিলেন, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল, তারপর ওখানে আমি সুখেন্দু শেখরটা বলবো না, কারণ কেন, তিনি আরজি কর থেকেই প্রতিবাদ করছিলেন, আন্দোলন করছিলেন। কিন্তু এই সুস্মিতা দেব, এই প্রকাশ চিক বড়াইক, এদের এদের ভূমিকা কি? প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তার বাড়িতে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী, তারপর দেখা যাচ্ছে এখন চতুর্থ নাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হতে পারে। মানে এই বিষয়গুলো কেন আসছে স্যার? না, প্রথমত আমি তোমায় বলছি এই যোগদান যতগুলো হচ্ছে তার মধ্যে বুলুদার যোগদান, মানে সুখেন্দু শেখরের যোগদানটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধ থাকতে পারে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরোধ থাকতে পারে, কিন্তু তিনি তো মানে কংগ্রেসের ঘরানা বিশ্বাসী মানুষ ছিলেন। বছরকে বছর বিজেপির আইডিওলজির বিরোধিতা করেছেন। সুস্মিতা দেব, যিনি সন্তোষ মোহন দেবের মেয়ে, তিনি তো বছরকে বছর হিন্দু জাতীয়তাবাদী পার্টি বিজেপির বিরোধিতা করেছেন। ফলে ঠিক। এই যোগদানগুলো কিন্তু আর পাঁচটা চাওয়া পাওয়ার যোগদানের হিসাবে দেখলে চলবে না। এটা বিজেপির আইডিওলজিক্যাল প্রভুত্ব যে প্রতিষ্ঠিত হয়েছে সারা দেশে, সেইটারই সিম্বলাইজ করে। অর্থাৎ খুব ঠিক পরিষ্কার স্যার, করে বলতে গেলে একদম। যে দুটো আদর্শগত অবস্থার লড়াই, লেফট লিবারাল ভার্সেস হিন্দু ন্যাশনালিস্ট পার্টির বিজেপির, সেই লড়াইয়ে বিজেপি অনেক দূর এগিয়ে থাকলো। অর্থাৎ আদর্শগত দিক থেকে গান্ধী নেহেরু ভাবধারা কংগ্রেসের যে ধর্মনিরপেক্ষতা, সেটা অনেক পিছিয়ে যাচ্ছে দিনের পর দিন আমরা দেখছি। আর ক্রমশ ভারতবর্ষটা হিন্দু জাতীয়তাবাদী রাষ্ট্রে পরিণত হচ্ছে, আর তাতে সামিল হচ্ছে পুরনো কংগ্রেসিরা, পুরনো লেফট লিবারাল ট্র্যাডিশনের মানুষেরা। এটা বিজেপির জন্য জয় আদর্শগত জায়গা থেকে, আর কংগ্রেসের জন্য আদর্শ জায়গা জায়গা থেকে পরাজয়, এই হিসাবেই আমি দেখছি। এবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে বলবো যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেখো, এটা অনেকে বলেন যে জীবনের শেষ প্রান্তে এসে যখন অভিনেতাদের কাজের সুযোগটা কমে যায়, তারা সাধারণত লোকসভা বা রাজ্যসভায় তারা সাধারণত যান। এটা আমাদের দক্ষিণ ভারতবর্ষেও তুমি যদি দেখো, কামাল হাসান থেকে শুরু করে একের পর এক নেতা, যারা কিন্তু যখন কেরিয়ার ছেড়ে দেন তারপরে তারা রাজনীতির আঙিনায় ঢোকেন। আমি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়টাও একইভাবে আমি দেখব যে মানে যেহেতু উনার নায়কের কেরিয়ার কার্যত শেষ, উনি এখন প্রোডাকশন হাউসের মধ্যেই সীমাবদ্ধ রাখেন মূলত। দুই ব্যতিক্রম দু একটা জায়গায় অভিনয় করেন, কিন্তু মূল যে নায়কের ব্যস্ততা, সেই নায়কের ব্যস্ততা আজকের টালিগঞ্জে তার নেই। ফলে সেই জায়গা থেকে এখন যে বয়সটাতে পৌঁছেছেন তিনি, 63 বছর বয়স, সেই বয়সে সারা ভারতবর্ষের বলিউড বলো, তোমার দক্ষিণ ভারতবর্ষের ফিল্ম ইন্ডাস্ট্রি বলো, বা আমাদের রাজ্যেও আমরা দেখেছি যে যারা একটু বয়স্ক অভিনেতা, তারা সাধারণত বিধানসভা, লোকসভা, রাজ্যসভায় যান। বলে কয়েকটা উদাহরণ দিন স্যার। যেমন ধরো, বিপ্লব বলে একজন সিপিআইএম এর প্রার্থী হয়েছিলেন অনিল, বিখ্যাত ছিলেন, অভিনেতা ছিলেন। তিনি অনিল চ্যাটার্জি খুব নামকরা ছিলেন, তিনিও কিন্তু শেষ বয়সে এসে যোগদান করেছিলেন এবং এমএলএ হয়েছিলেন। ফলে মানে পশ্চিমবাংলা এই নয় যে মানে তৃণমূলের সময়ও তুমি দেখেছো যে বেশ কয়েকজন পুরো বয়স্ক, তৃণমূল একটু ব্রেক, মানে অবস্থানটা ব্রেক করেছিল বলা যায়। দেবের মতন ইয়ং একদম সুপারস্টারে থাকা নায়ক, তারপরে তোমার গিয়ে আহ, নুসরাতের মতন নায়িকা, মিমি মিমি চক্রবর্তীর মতন চক্রবর্তী, নায়িকা, যারা একদম মানে, হ্যাঁ, মিমি চক্রবর্তী, টপ সোহম লেভেল। চক্রবর্তী, এরা একদম একদম। মানে ট্রায়াম্প, কোয়েল মল্লিক, এদেরকে এরা করেছিল। তৃণমূল একটু ব্যতিক্রমী ছিল। সাধারণত ঠিক। নর্মালি যাদের বয়স হয়ে যায়, কাজের পরিমাণ পরিধি কমে যায়, তারা কিন্তু লোকসভা বা রাজ্যসভায় যান।
এক্ষেত্রেও স্যার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একদম কাজের পরিধি কিছুটা কমেছে। তবে এই ঠিক। এবং তিনি রাজ্যসভায় যাবেন, এটা এক্সপেক্টেড। কিন্তু এখানে আমি সুকান্ত মজুমদারকে কৃতিত্ব দিব। সুকান্ত প্রথম ব্যক্তি যে কনস্ট্যান্ট সম্পর্ক রক্ষা করেছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে, এবং শেষ পর্যন্ত এই এই নির্বাচনেও একেবারে ফলাফলের দিকে তাকিয়ে তিনি একটা মানে ইয়ে করেছিলেন, সমাজ মাধ্যমে তার বক্তব্য একটা ছোট্ট ইঙ্গিত দিয়েছিলেন পরিবর্তনের কনটেক্সটে। সেটাও মানে বিজেপির কর্মী সমর্থকদের মন ছুঁয়ে গেছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। তারপরে শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন, তুমি জানো। অমিত শাহ তার হুম। বাড়িতে গিয়েছিলেন। এই একদম। সবগুলো পরপর ঘটতে থাকতে যখন ঘটছিল, তখনই বোঝা যাচ্ছিল যে বিজেপির সাংসদ হওয়া শুধু সময়ের অপেক্ষা তার। স্যার ইউসুফ পাঠান নবান্নে গেছে। এই ইউসুফ পাঠান, যিনি গুজরাটের, বারবার করে বলা হয়েছে গুজরাট থেকে এসছেন, গুজরাট থেকে বিজেপি একাধিকবার বলেছেন বাংলা থেকে এমপি খুঁজে পায়নি, গুজরাট থেকে নিয়ে এসছে। সেই ইউসুফ পাঠান, যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চয়েস ছিল, তাকে দেখা যাচ্ছে নবান্নে যেতে, নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে। প্রথমত ইউসুফ পাঠান তো ইতিমধ্যে এনসিপিআই এর জয়েন করেছেন মনে হয়। এনসিপিআই এর সাংসদদের সাথেই তো ঘোরাফেরা করতে আমি দেখেছি। এবং ইউসুফ পাঠানকে নিয়ে কিন্তু তোমার মনে থাকতে পারে আহ, একটা সময় বাম কংগ্রেস অভিযোগ করেছিলেন যে এ তো বিজেপিরই লোক, এখানে এসে তৃণমূলের প্রার্থী হয়েছে। বিজেপিরই লোক, বিজেপির সাথে গুজরাটে ওঠা বসা, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একে গুজরাট থেকে এনেছে বহরমপুরে অধীর চৌধুরীকে হারানোর জন্য। এই অভিযোগটা কংগ্রেস থেকে করা হতো। ফলে ইউসুফের সাথে একটা কানেকশন ছিল মানে বিজেপির, এটা মনে করা হচ্ছে। এবং এখন দেখার যে ইউসুফকে আহ, মানে ইউসুফ পদত্যাগ করেন কি করে আবার নির্বাচনে দাঁড়ান, নাকি বহরমপুর থেকে বিজেপি নতুন ক্যান্ডিডেট ডাক্তারবাবুকে আবার দাঁড় করান, নাকি ইউসুফ পাঠান শুধুমাত্র মুখ্যমন্ত্রীর সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকার বা কোনো কাজের জন্য এসেছিলেন। ফলে এগুলো জল্পনা। এই জল্পনার মধ্যে আমি একেবারেই আর যেতে চাই না। তবে এতটুকু বলবো যে তার বিরুদ্ধে এই অভিযোগটা ছিল, বিশেষ করে কংগ্রেস থেকে করেছিল, যে বিজেপির ঘরানার লোক, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র অধীর চৌধুরীকে পরাজিত, বহরমপুরে পরাজিত করে করার জন্য এনেছিল, মুসলিম ভোটটাকে কনসলিডেট করবার জন্য এনেছিল। তোমার মনে থাকতে পারে ইউসুফ যখন ভোটে দাঁড়িয়েছিল, দিনের পর দিন বলা হতো যে হজ করা, পাঁচ বেলা নমাজ পড়া ব্যক্তি, আপনারা সংখ্যালঘুরা মুসলমানরা কেন কোনোদিন আপনারা মুসলমান প্রার্থীকে ভোট দেননি, নিজেদের প্রার্থী পাননি, আপনারা কেন হিন্দু অধীর চৌধুরীকে ভোট দিবেন। ফলে এই মুসলিম ভোটের কনসলিডেশন, আর তার সাথে তোমার মনে থাকতে পারে ভরতপুরের বিধায়ক তখন ছিলেন হুমায়ুন কবির, তিনি 70-30-এর একটা গল্প বলেছিলেন যে ছিলেন আমরা একদম। যদি মনে করি 70% মানুষ 30%কে মানে ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে পারি। ফলে এই ঠিক। ওই রকম উস্কানিমূলক বক্তব্যের ফলে অধীর চৌধুরীর পরাজয় ঘটে, পোলারাইজেশন হয় মুসলিম ভোটের, এবং ইউসুফ পাঠান জয়ী হয়। এবং ইতিমধ্যেই এনসিপিআই এর কাছাকাছি উনি গেছেন খবর। আহ ঠিক। আমার আমি ধারণা যে এখানে কোন কোন আরেকটা, দায়িত্ব একদম দায়িত্ব পাঠাতে পারে। ও না 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 না, ঠিক। এইবার আমি তোমায় বলছি ইউসুফ পাঠান যাওয়ার পেছনে কারণ আছে। এইবার আমি বলছি দর্শকদের, সেটা হলো শুভেন্দু অধিকারী সম্ভবত কালকে মুর্শিদাবাদে যাচ্ছেন। ফলে ইতিমধ্যেই মুর্শিদাবাদে যারা সংখ্যালঘু মুসলমান সমাজের মানুষ, তারা ইতিবাচক বার্তা দিয়েছেন শুভেন্দুর উদ্দেশ্যে। আগাম বার্তা দিয়েছেন যে মানে মুর্শিদাবাদের শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীর সফরের আগে মুসলিম সমাজের একটা অংশ থেকে অত্যন্ত ইতিবাচক বার্তা দিয়ে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রীকে এই জেলায় স্বাগত জানাচ্ছি, এবং মুখ্যমন্ত্রীর প্রতি তাদের আস্থা আছে। মুখ্যমন্ত্রী পারবেন এই রাজ্যকে পরিবর্তন আনতে। খুব সম্ভবত মানে আগামীকাল মুর্শিদাবাদ যে সফর শুভেন্দু অধিকারী রয়েছেন, সেই সফরের পার্ট হিসাবেও ইউসুফ পাঠান হয়তো মুখ্যমন্ত্রীর সঙ্গী হিসাবেও সেখানে হাজির হবেন। এরকম সম্ভাবনাই ঠিক। কিন্তু একজন বিশ্লেষক হিসাবে আমার মনে হচ্ছে।
একদম স্যার। আর একটা বিষয় হচ্ছে, সব শেষ আমি একটা আপনার থেকে জানতে চাইবো যে রাজ্যসভায় ইনারা পদত্যাগ করেছেন, করে তারপর ইনারাই বিজেপির ক্যান্ডিডেট হবেন। তো রাজ্যসভায় যদি ইনাদেরকে, বিজেপির পদত্যাগ করেছেন, বিজেপি যদি এদেরকে ক্যান্ডিডেট না করে যারা বিজেপির জন্য আমাদের রাজ্যে লড়াই করেছে তাদেরকে ক্যান্ডিডেট করতো, সেক্ষেত্রে স্যার কি অঙ্কটা পাল্টে যেত না এদেরকেই করতে হতো? মানে কি বাধ্যবাধকতা দেখো, ছিল একটু আমাকে বলবেন? বৃহত্তম বৃহত্তম রাজনীতির বার্তা নরেন্দ্র মোদী অমিত শাহ দিতে চেয়েছেন যে দেখো, মানে সন্তোষ মোহন দেবের মেয়ে সুস্মিতা দেব, তারপরে সুখেন্দু শেখর রায়ের মতন মানুষকে আমরা মত মত পরিবর্তন করাতে পেরেছি, আদর্শ পরিবর্তন করতে পেরেছি, ভাবনার পরিবর্তন করতে পেরেছি। যারা একসময় সেকুলারিজমে বিশ্বাস করতো তাদেরকে, তারা মুখ দিয়ে এখন বলবে হিন্দুত্ব, হিন্দু জাতীয়তাবাদের কথা। যারা একদম তেরঙ্গা পতাকা কথা বলতো, আজকে তাদের হাতে গেরুয়া পতাকা আমরা ধরিয়ে দিতে পেরেছি। এটা আইডিওলজির জায়গা থেকে আরএসএস বিজেপির বিরাট জয়। এটা তারা সারা ভারতবর্ষে প্রচার করবে যে কংগ্রেস বলে আর কিছু নেই, কংগ্রেসের বিচারধারার লোকগুলোকেই আমাদের মধ্যে সামিল করে নিয়েছি। এটা দেখো ব্যাখ্যা নানা দিক থেকে দেওয়া দেওয়া যায়। তুমি যেটা শুরু করেছিলে যে সত্যি স্যার, যদি রাজ্যে যদি তৃণমূল কংগ্রেস ক্ষমতাচ্যুত না হতো, যদি মমতা না হারতো, তাহলে কি সুখেন্দু শেখর বা ওই বড়াইক, প্রকাশ প্রকাশজিৎ বড়াইক প্রকাশ প্রকাশ বড়াইক অথবা সুস্মিতা দেব কি দল বদল করতেন? অবশ্যই করতেন বা না, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অবশ্যই করতেন না। আমি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তো মানে বিজেপির সাথে যুক্ত হতো না, একদম 100%। দল যদি পরিবর্তন না হতো, মানে সরকার যদি পরিবর্তন না হতো, বিজেপি যদি ক্ষমতায় না আসতো, তৃণমূল যদি ক্ষমতাচ্যুত না হতো, তাহলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কখনোই বিজেপিতে জয়েন করতেন না, বা বিজেপির সাংসদ হতেন না, বা বিজেপির কাছাকাছি আসতেন না। আর সুস্মিতা দেব একেবারেই আসতেন না, কারণ প্রচারের মধ্যেও এবারও সুস্মিতা দেব যথেষ্ট আগ্রাসী ভাবে বিজেপির বিরুদ্ধে প্রচার করেছেন। এই বিধানসভা নির্বাচনেও সুস্মিতা দেবের প্রচারের তীব্র মোদী বিরোধিতা ছিল। আর আহ, তোমার গিয়ে ইয়ে, যেটা সুখেন্দু শেখর এর কথা বলতে চাই, যে আদর্শগত জায়গাটা ধরে রাখার চেষ্টা করতেন। হয়তো তৃণমূলের সাংসদ পদ শেষ হয়ে গেলে আর রাজনীতি করতেন না, ওনার বয়সও 76-এর উপরে হয়েছে। ফলে সব মিলে আমি বলবো যে রাজ্যে যদি ক্ষমতার বদল না হতো, তাহলে এই মানুষগুলো কিন্তু কদাচিৎ মানে আসতেনই না বিজেপিতে। আর বিজেপি ঠিক চাইছে এটা একদম। দেখাতে, হ্যাঁ, বিজেপি সর্বোচ্চ। চাইছে এটা দেখাতে সারা ভারতবর্ষের কাছে যে দেখো, কংগ্রেসের বিচারধারার লোক তাদেরকে আমরা দলে সামিল করে দিয়েছি। এটা আমাদের আদর্শগত জয়। ঠিক স্যার। স্যার রাজ্যসভা সিট আমাদের রাজ্যে আপনি জানেন বিজেপি প্রথম ক্ষমতায় আসছে, প্লাস ক্ষমতায় এসেছে। আগে আমরা দেখেছি যে শ্রমিক ভট্টাচার্যকে রাজ্যসভায় যেতে, রাহুল সিনহাকে রাজ্যসভায় যেতে। তারপর ইনারাও বিজেপিরই হয়ে রাজ্যসভায় থাকবেন। কি কাজের কাজটা ইনারা করবেন স্যার? বলুন তো কি আখেরে রাজ্যসভার যে সাংসদ সমস্ত না যারা হ্যাঁ, বলুন স্যার। না, মানে এটা তো আখেরে কি আমি বলছি কাজ? এইভাবে এইভাবে দেখলে হবে না। বিজেপি 2/3 মেজরিটি থাকলে ওয়ান নেশন ওয়ান ভোট, ওয়ান ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল পাস হবে। ইনারা থাকলে সংখ্যায় 2/3 মেজরিটি হবে রাজ্যসভাতেও। ইনারা থাকলে ইউসিসি পাস হতে পারে, ইউনিভার্সাল সিভিল কোড এর যে আইন সেটা পাস হয়ে যেতে পারে। উনারা যদি থাকে ডিলিমিটেশন আইন পাস হয়ে যেতে পারে। উনারা যদি থাকে মানে উইমেন দেশের রিজার্ভেশন স্বার্থে। বিল পাস হতে পারে। ফলে উনারা এখন বিজেপির আজ্ঞাবহ দাসে পরিণত হলেন। মানে বিজেপি যা বলবে উনারা সেটা পালন করবে। হ্যাঁ, তুমি যে লার্জার প্রশ্নটা তুলেছো, যে তাহলে কি সংসদীয় ব্যবস্থায় বিরোধী দুর্বল হলো না? এই বিরোধী, এরা তো বিরোধী মুখ ছিল, বিরোধী মুখ হিসাবে ঠিক। শাসক হয়ে গেল রাতারাতি। বিরোধী একদম। মুখ হিসাবে শাসক যে হয়ে গেল, এর ফলে বিজেপি এতে দুর্বলতা, বিরোধী শিবির আরো দুর্বল হলো, কংগ্রেস আরো দুর্বল হলো, ইন্ডিয়া জোট, ইন্ডি জোট আরো দুর্বল হলো। ফলে সংসদীয় ব্যবস্থাটা ক্রমশ শাসক প্রধান হচ্ছে। পশ্চিমবাংলার বিধানসভা কেবলমাত্র শাসক দলই থাকবে। আবার দেশের রাজনীতিতেও ক্রমশ কিন্তু শাসক প্রধান শাসন ব্যবস্থা চালু হয়ে গেল। মানে এটাই দেখার যে আদত এই শাসক মানে বিরোধী বিহীন যে শাসন ব্যবস্থা দেশে এবং রাজ্যে চালু হলো, এর মানে ফলাফল কি হয়।
ভালো না খারাপ কিন্তু এরপর সেটাই থেকে দেখ। আর একটা জিনিস, ঠিক, এরপর বৃহত্তর স্বার্থে, দেশের স্বার্থে জয়েনিং আপনারা দেখছেন, শ্রমিক ভট্টাচার্য জয়েন করাচ্ছে এই তিনজনকে, আপনারা দেখতে পাচ্ছেন। দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে আবারও এই জয়েনিং হয়তো শুরু হলো শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে। আমরা আরো দেখতে পাবো পরবর্তীকালে, সবাই এক এক করে মানে জয়েনিং দেখতে একটা পাবেন। জিনিস তোমায় বলি, একটা জিনিস রোজিনা বলি, যে মানে দেখো খেলাটা অন্যরকম, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো এই খেলাটাই খেলেছে। দিনের পর দিন বিজেপি বিধায়কদেরকে সাংসদদেরকে দলে টেনেছে, পতাকা ধরিয়ে দিয়েছে। এই খেলাটা তো মমতা বন্দ্যোপাধ্যায় ওই পশ্চিমবাংলায় অন্তত শুরু করেছিল। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যে খেলাটা খেলেছিল, আজকে সেই খেলাটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে গেল। কিন্তু প্রশ্নটা হলো, এই খেলাটা কি শুভ খেলা নাকি অশুভ খেলা? এই খেলাটা কি সংসদীয় গণতন্ত্রের জন্য মানে শুভ নাকি অশুভ? এই খেলাটা কি সত্যি গণতন্ত্রটাকে মজবুত করবে নাকি আরো দুর্বল করবে? নাকি জয়েনিং শুরু হয়ে গেল একদম, এইটা থেকে বিজেপির নতুন জয়েনিং শুরু হলো, একের পর এক জয়েনিং হতেই পারে। কারণ কেন, যাদেরকে দরকার বিজেপির তাদেরকে নেবে বিজেপি, এরকমটাই তো জানা যাচ্ছে স্যার। এটাই তো বিজেপি কর্মীদেরকেও মেনে নিতে হবে। একেবারে। দেখো দুটো তিনটে জিনিস জানি, বলছি। যত জয়েনিংটা হবে, বিজেপির মধ্যে কিন্তু তৃণমূলীকরণ ঘটবে। দেখুন রাজ্য সভাপতি অবশ্যই শ্রমিক ভট্টাচার্য অত্যন্ত সুন্দরভাবে, অত্যন্ত দক্ষতার সাথে তিনি তৃণমূলের লোককে নেওয়া হবে না, হঠাৎ তৃণমূলকে নেওয়া হবে না ইত্যাদি বলছেন বটে। কিন্তু আমরা কিন্তু যা খবর পাচ্ছি, দেখতে পাচ্ছি, চোখ দিয়ে দেখতে পাচ্ছি, এই দুটো চোখ দিয়ে দেখতে পাচ্ছি যে তৃণমূলের লোকজন কিন্তু আস্তে আস্তে বিজেপিকে গ্রাস করছে। এবং শ্রমিক ভট্টাচার্য ইচ্ছা করে বিভ্রান্তি তৈরি করছেন নাকি তিনি দলের মধ্যে নিয়ন্ত্রণ রাখতে পারছেন না, কিন্তু বাস্তবে যেটা আমি দেখতে পাচ্ছি, দুই একজন বাদ দিয়ে অধিকাংশ জায়গায় তো তৃণমূলের লোকদের সাথেই বিজেপি ওঠা বসা করছে। ফলে বিজেপি হয়ে গেছে শ্রমিক স্যার বাবু যে এখন। আর আর বিজেপি তৃণমূলের পার্থক্য আমরাও দেখতে পাচ্ছি না স্যার, বেশিরভাগ সবই দেখছি বিজেপিতে এসেই মিশে গেছে, একই রকম ব্যাপার। আর আমি এখানেই ফলে বলতে চাইছি যে তৃণমূলের শ্রমিক ভট্টাচার্য বার্তা ফলে বিজেপি, দিয়েছিলেন যে আমরা কাউকে জয়েনিং করব না, তার হাত ধরেই, সে রাজ্যসভার ভালো হোক আর লোকসভার ভালো হোক, তার হাত দিয়েই কিন্তু জয়েন হচ্ছে। হ্যাঁ, যে 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 শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন যে তৃণমূলের এই বিজেপি তৃণমূলীকরণ হবে না, এখানে আমি জানি না তৃণমূলীকরণ ঘটলো না, আমি মনে করি যে ওরা আদর্শতেই বিশ্বাস করলো। কিন্তু একেবারে লোয়ার লেভেলে যেভাবে স্রোতের মতন তৃণমূলের লোকজন, তৃণমূলের কাউন্সিলররা সব বিজেপির এমএলএরা, একটা বড় অংশের এমএলএ তৃণমূলের কাউন্সিলরদের নিয়ে ঘোরে, বিজেপির এমএলএরা তৃণমূলের লোকাল লেভেলের নেতাদের বাড়িতে যায়। ফলে এইটা এখন ক্রমশ যেন মনে হচ্ছে যে বিজেপিরও তৃণমূলীকরণ ঘটতে চলেছে। আর এটা বিজেপির শুরু হলো। তৃণমূলীকরণ, হ্যাঁ এটা যেমন একটা দিক তোমায় বলছি। আর যত তুমি দলে নিবে, মানে তৃণমূলের অভিজ্ঞতা থেকে বলছি, তৃণমূলের শাসনকালের অভিজ্ঞতা আমাদেরকে শেখায় যে যত তুমি দল বাড়াবে, দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব তত বাড়বে, অর্থাৎ গোষ্ঠী দ্বন্দ্ব তত বাড়বে। ফলে এইটাও কিন্তু মানে আগাম আমরা সাবধান করতে পারি। দেখো রোজিনা, কিন্তু আমরা তো মানে বিজেপি নেতাদের বলতে পারি না না যে স্যার, আপনারা এইটা তো যেভাবে দল অঙ্কই, চালাচ্ছেন। ধরুন আর সুখেন্দু শেখর এলো, সুস্মিতা দেব এলো, আজকে প্রকাশজিৎ বড়াইক এলো, তাদের তো কিছু লোক ছিল, তাদের তো কিছু সমর্থক ছিল, তারা তো বিজেপিতে এসেই মিশবে। দাদার লোক কোথায় যাবে, দিদির লোক কোথায় ঠিক। তো হবে, নিচের লোককে তো আপনি ধরে রাখতে পারবেন না। আপনি যদি যান, আপনার সঙ্গে যারা আছে তারা কোথায় যাবে? তাদেরকেও তো দাদার লোক মানে তারা তো এখন বিজেপির ঝান্ডাই ধরবে, সেটা তো আপনি নিচু ফলে লেভেলে আটকাতে পারবেন না। ফলে দুটো জিনিস তোমায় আমি বলছি, যে আর 2 মাসের মধ্যে বিজেপির তৃণমূলীকরণ ঘটছে, এই কথাটা আমি প্রথম বললাম। দ্বিতীয় যেটা, বিজেপির মধ্যেও গোষ্ঠীদ্বন্দ্ব ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় চারা দিতে শুরু করেছে। এই দুটো জায়গা যদি অ্যাড্রেস না করে শ্রমিক ভট্টাচার্য, তাহলে আগামী দিনে তৃণমূল মানে সরকার হয়তো ভালো চলবে, কিন্তু দল বিজেপি তৃণমূলের কালচারেই চলবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। নমস্কার।